বইয়ের মলাট প্রোগ্রামে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বহুল আলোচিত সিক্রেট অফ জায়নিজম বইয়ের তৃতীয় পর্ব। গত পর্বে আমরা এই বইয়ের প্রথম অধ্যায় ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে জেনেছি। আজ এই পর্বে আমরা ইহুদি জাতির বিতর্কিত বিষয় ও ইহুদিদের তৈরি ষড়যন্ত্র তত্ত্ব অ্যান্টিসেমিটিজম বিষয়ে শুনব। আশা করছি ভালো লাগবে। আর আপনাদের উৎসাহে বইটির পরবর্তী পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি বইটির তৃতীয় পর্ব ও দ্বিতীয় অধ্যায়, ইহুদি বিতর্ক ও অ্যান্টিসেমিটিজম। ইহুদি বিতর্ক, সত্য না কল্পকাহিনী? জেন্টাইলদের অনেকেই হিব্রু ও সেমাইট শব্দ দুটি দ্বারাই ইহুদি জাতিকে সম্বোধন করে থাকে। ইহুদি শব্দটি মুখে এনে তারা কোনো বিপদে পড়তে চায় না। একটা সময় ছিল যখন রাস্তাঘাটে তাদের নিয়ে হরদম আলোচনা হতো। যে পরিবারটির কারণে আজ তারা এতটা ক্ষমতাধর, তার প্রতিষ্ঠাতা মেয়র এমসেল রথচাইল্ড এর বাড়িতে পুলিশ নিয়মিত হানা দিত। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পত্রপত্রিকায় বড় করে ছাপানো হতো। তাহলে কি এমন ঘটেছিল যার দরুন বিংশ শতাব্দীতে মানুষ ইহুদিদের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে? 1913 সালে অ্যান্টি ডিফেমেশন লীগ প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই সংগঠনটির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। একে কেন্দ্র করে গড়ে ওঠে 32টি শাখা অফিস। ইহুদিদের প্রতি সাধারণ মানুষের যত ক্ষোভ তা মোকাবিলা করাই এই সংগঠনটির মুখ্য উদ্দেশ্য ছিল। একে ইহুদিদের প্রতিরক্ষা বাহিনী বললেও ভুল হবে না। 1858 সালে ডব্লিউ ক্লিওন স্কাউসেন, সাবেক এফবিআই কর্মকর্তা, দ্য নেকেড কমিউনিস্ট নামে একটি বই প্রকাশ করেন। সেই বইয়ে উল্লেখ করেন, কোন সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইলে সেখানকার অন্তত একটি প্রজন্মকে টার্গেট করতে হবে। এই জন্য প্রয়োজন 20-25 বছরের জন্য একটি পরিকল্পনা। অ্যান্টি ডিফেমেশন লীগ ঠিক এই কাজটিই করে। তারা ইউরোপ আমেরিকার সেই সব দেশকে টার্গেট করে সেখানকার প্রশাসনিক পদগুলোতে যথেষ্ট ইহুদি রয়েছে। শিক্ষা, ধর্ম, সাংস্কৃতিক বিভাগগুলোতে তারা পর্যায়ক্রমে আঘাত হানতে শুরু করে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উঠিয়ে দিয়ে প্রতিষ্ঠা করে সেকুলারিজম। সেন্সর বোর্ড এমন সব নাটক ও চলচ্চিত্র অনুমোদন দিতে শুরু করে যা যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুকৌশলে তারা খ্রিস্টান নারী সমাজের পর্দা প্রথা উঠিয়ে দেয়। অতীতে ইহুদিদের বিরুদ্ধে বিতর্কের জন্ম দিয়েছে এমন প্রতিটি বই তারা লাইব্রেরি থেকে সরিয়ে ফেলতে শুরু করে, যেমন শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস। পত্রিকা প্রতিষ্ঠানগুলোকেও বাধ্য করে যেন তাদের বিরুদ্ধে আর কোনো নেতিবাচক সংবাদ প্রকাশ না করে। মানুষের মনে অদৃশ্য ভয় ঢুকিয়ে দিতে তারা জন্ম দেয় অসংখ্য উদ্ভট মতবাদ, যেমন অ্যান্টিসেমিটিজম। তারা চায় বিশ্ববাসী তাদের সমীহ করুক, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করুক। যুগ যুগ ধরে তাদের ওপর যত নিপীড়ন চালিয়েছে এবার তার দায় মিটাক। তবে তাদের সাথে যে কেউই সন্ধি করতে চায়নি এমনটা নয়। পৃথিবীর অনেক রাষ্ট্র ইহুদিদের অনুরোধ করেছেন যেন তারা পৃথক জাতীয়তাবাদ নীতি থেকে সরে আসে এবং একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে। কিন্তু কে শুনে কার কথা? পৃথক জাতীয়তাবাদ নীতিতে তারা কতটা ঐক্যবদ্ধ তার একটি নমুনা দেয়া যাক। একতাবদ্ধ জাতি মানে এই নয় তাদের মধ্যে হানাহানি, মারামারি কিছুই ঘটে না। ক্রোধ, ঘৃণা, মারামারি সব সমাজে বিদ্যমান। অন্যদের মতো তাদের সমাজেও এসব ঘটনা নিয়মিত ঘটতে দেখা যায়। তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে, রেষারেষি শুরু হলে আমরা তৃতীয় পক্ষকে সুযোগ দেই, কিন্তু তারা দেয় না। যত যাই হোক না কেন তারা নিজেদের সমস্যা নিজেরাই মেটায়। আবার জাতীয় ইস্যুতে তারা এক হয়ে যায়। আজ যারা মারামারি করছে কাল তারা বন্ধু হয়ে যেতে পারে যদি জাতীয় স্বার্থে কোনো আঘাত আসে। এই গুণগুলো জেন্টাইলদের মাঝে কখনো দেখা যায় না। জেন্টাইলদের মাঝে ধর্মীয়, রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে অনেক পার্থক্য রয়েছে। তাদের রয়েছে বহু জাত ধর্ম বিভাজন। ফলে তারা এক হতে চাইলেও সূক্ষ্ম কোনো ইস্যুতে তাদের মাঝে সংঘাত উস্কে দেওয়া কোনো কঠিন কাজ নয়। এ কারণে ঐক্য বজায়ের ক্ষেত্রে ইহুদিরা সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে। তবে সস্তা সহানুভূতি দিয়ে তো আর ক্ষমতা দখল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন যুদ্ধ। যতদিন না পৃথিবীর অন্য সব রাজত্বের পতন ঘটবে ততদিন এই ক্ষমতার একচ্ছত্র অধিপতি হওয়া সম্ভব নয়। তাই 19বিংশ শতাব্দীর শেষ দিকে প্রথম জায়নিস্ট সম্মেলনের পূর্বে তারা একটি নীল নকশা তৈরি করে, কিভাবে অন্যান্য সাম্রাজ্যে
আঘাত হানবে, কিভাবে জনমত তৈরি করবে, কারা এর পেছনে অর্থ বিনিয়োগ করবে ইত্যাদি বিষয়গুলো সেই নকশায় স্থান পায়। এরপর থেকে তারা কতটা ধ্বংসাত্মক হয়ে উঠেছে তা বিংশ শতাব্দী থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া যুদ্ধগুলোর দিকে তাকালেই উপলব্ধি করা সম্ভব। সবাই বলে দুষ্ট লোকের কোনো ধর্ম নেই। তারা যে দুষ্ট এটাই তাদের পরিচয়। তাই তাদের পরিচয় প্রকাশে ধর্মকে না জড়ানো উচিত, কারণ এর সাথে জড়িয়ে থাকে সমাজের বহু মানুষের আবেগ অনুভূতি। কিন্তু যদি কোনো সম্প্রদায় নিজ ধর্মকে পুঁজি করে সন্ত্রাসবাদ কায়েম করে এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন কি তাদের ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখা আর কোনো উপায় থাকে? পৃথিবীতে এখনো যে বহু শত আদর্শবান ইহুদি বেঁচে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিছু নৈতিকতা সব ধর্মকেই পাওয়া যায়। এমন যদি হতো বিশ্ববাসীরা সকল সমস্যার সমাধান শুধু এই ধর্মটিতেই খুঁজে পাচ্ছে, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারত, কিন্তু সেখানেও তারা ব্যর্থ। ইহুদিরা নিজেদের ধার্মিক বলে দাবি করলেও তাদের সম্পদশালীদের ধর্মীয় অনুশাসনের ধারের কাছেও দেখা যায় না। তাদের মধ্যে ওল্ড টেস্টামেন্টের ছিটেফোঁটাও নেই। যারা কঠিন দারিদ্রতার দিন পার করছে, কেবল তাদেরই প্রকৃত ধর্মীয় অনুশাসন মেনে চলতে দেখা যায়। বেচা বিক্রি কম হবে জেনেও সাব্বাতের দিনে দোকান বন্ধ রাখে এবং ইয়ম কপুর দিনটিতে রোজা রাখে। ধর্মীয় চেতনা এই গরিবদের কখনো ক্ষমতার গদি এনে দিতে পারেনি। মূলত সঠিকভাবে নিজ ধর্ম পালন আর ধর্মকে পুঁজি করে ব্যবসা ও সন্ত্রাসবাদ কায়েম কখনো এক বিষয় নয়। প্রাকৃতিকভাবেই তাদের প্রতিটি প্রজন্ম কিছু গুণ পেয়ে থাকে যা জেন্টাইলদের মাঝে সাধারণত দেখা যায় না। তাদের সবার মাঝেই কম বেশি এই গুণগুলো উপস্থিত থাকে। এ জাতীয় কিছু বৈশিষ্ট্য পাঠকদের জানা উচিত বলে মনে করি। যেমন, ১. ব্যবসা বাণিজ্যে ইহুদিদের মতো প্রতিভাধর জাতি আর দ্বিতীয়টি নেই। এর রহস্য কেবল সৃষ্টিকর্তাই জানেন কেন তিনি তাদের এভাবে সৃষ্টি করেছেন। ইহুদিদের মতো সূক্ষ্ম মেধাসম্পন্ন মানুষ পৃথিবীতে খুব কমই আসে। ব্যবসা বাণিজ্যে অসামান্য ক্ষমতা, দক্ষতা অন্যদের চক্ষুশূল পরিণত করেছে। অনেক সম্প্রদায় তো তাদের সাথে বাণিজ্য করতেই অস্বীকৃতি জানিয়েছে, এমনকি বহুবার তাদের একঘরে করে রাখা হয়েছিল। তবে ইহুদিদের রাজনৈতিক পরিকল্পনাগুলো এতটাই বিস্ময়কর ছিল যে বিভিন্ন দেশের রাজা বাদশাহরা পর্যন্ত তাদের অভ্যর্থনা না জানিয়ে পারত না। ৩. ইহুদিরা অসংখ্য মতবাদের জন্মদাতা। একটি সমাজকে বহু অংশে বিভক্ত করার সহজ উপায় হচ্ছে তাদের মাথায় নতুন নতুন মতবাদ ঢুকিয়ে দেয়া। ধরুন, একটি মাঠে 16টি বিড়াল আছে। যখন যদি এক বড় গামলা বিড়ালগুলোকে দুধ পান করতে দেন, তবে তারা একত্রিত হয়ে দুধ পান করবে। কিন্তু এই দুধ যদি 4টি আলাদা পাত্রে ভাগ করে মাঠে 4 কোণায় রেখে দেওয়া হয়, তবে খুব সম্ভাবনা আছে বিড়ালগুলো 4টি দলে বিভক্ত হয়ে দুধ পান করবে। দলগুলোতে যদিও সদস্য সংখ্যায় পার্থক্য থাকতে পারে, নতুন নতুন মতবাদ ঠিকই একই রূপে কাজ করে, যার জন্য আমাদের সমাজ আজ বহু ভাগে বিভক্ত। প্রকাশনী প্রতিষ্ঠানগুলো তারা নিজেদের লেখক, কলামিস্ট, চিত্রকর নিয়োগ দিয়ে থাকে। কিছুদিন পরপর পরিকল্পিত উপায়ে নতুন সব তত্ত্ব মতবাদ বাজারে নিয়ে আসে। এসব পড়ে পাঠকদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পত্রিকা যা প্রকাশিত হয় তা সত্য মিথ্যা যাচাই করার উপায় তো আর সবার থাকে না। ফলে পত্রিকা পড়ে মানুষ যা বোঝে তা নিয়েই অন্যদের সঙ্গে আলোচনা শুরু করে দেয়। আর আলোচনায় যদি সমর্থন না পায় তবে অনেক সময় তারা মারামারি করে। ইহুদিরা আজ পর্যন্ত এত নির্যাতনের শিকার হয়েছে কেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো অনেকেই দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর জানতে একটি উদাহরণ উপস্থাপন করা যাক। প্রাচীন ইংল্যান্ডে ব্যবসায়ী ও বণিক দলগুলোর মাঝে বেশ কিছু নিয়মকানুনের প্রচলন ছিল, যা মেনে চলা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। এগুলোকে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার অনুশাসনও বলা হতো। যেমন, একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত ঠিকাদারকে কখনো পরবর্তী কাজের জন্য দরপত্র বা টেন্ডার জমা দিতে হবে না, বরং কাজ নিজ থেকে তার নিকট চলে আসবে। নিজ দোকানের বিক্রয় বাড়াতে এমন কোনো কাজ করা যাবে না যা অন্যান্য ব্যবসায়ী ভাইদের প্রতিযোগিতার মুখে ফেলে দেয়। একই সঙ্গে একাধিক পণ্যের বাণিজ্য ছিল কঠোর নিষেধাজ্ঞা। যেমন, যদি কোনো ব্যক্তি চা পাতা বিক্রি করে, তবে সে কখনো চা চামচ বিক্রি করতে পারবে না। যদি কোনো বিজ্ঞাপনের বিরুদ্ধে জনগণ বিরূপ প্রতিক্রিয়া দেখায় এবং বিজ্ঞাপিত পণ্য ক্রয় করতে অস্বীকৃতি জানায়, তবে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানকে কঠিন অপমানের মুখোমুখি হতে হতো। এমনকি ব্যবসায়ও বন্ধ হয়ে যেত। সে সময় সামাজিক অনুশাসনগুলোকে মানুষ স্বর্গীয় আইনের মতো শ্রদ্ধা করত। যারা এই আইন লঙ্ঘন করত তাদের উপর নেমে আসতো কঠিন শাস্তি।
আইন অমান্যকারীর জন্য কোনো ক্ষমতার বিধান ছিল না। কিন্তু ইহুদিরা ইংল্যান্ডে আসার কিছুদিন পর সকল ব্যবসায়িক অনুশাসন ভেঙে দেয়। পণ্য বিক্রয়ে তারা এতটাই অধৈর্যশীল ছিল, একসঙ্গে অনেক পণ্য বিক্রি করতে শুরু করে। সামাজিক প্রথা ভেঙে এক দোকানে একাধিক পণ্য সাজিয়ে রাখতে শুরু করে, যা থেকে জন্ম নেয় বিভাগীয় বিপণী বিতান বা ডিপার্টমেন্টাল স্টোর। স্বল্প মুনাফা অধিক বিক্রয় এ ধারণাটি প্রথম ইহুদিদের মগজ থেকেই বের হয়। উৎপাদন ব্যয় কম রাখতে তারা পণ্যদ্রব্যে ভেজাল মেশানো শুরু করে। জেন্টাইলরা গুণগত মান ঠিক রাখার জন্য দীর্ঘ সময় নিয়ে পণ্য উৎপাদন করত, কিন্তু ইহুদিদের দৌরাত্ম্যে সেই সংস্কৃতি ভেঙে পড়ে। তাছাড়া কিস্তিতে ধার পরিশোধের বিষয়টি প্রথম তাদের মাথা থেকে বের হয়। মোট কথা, ব্যবসায় অচলাবস্থা তারা কোনোভাবেই সহ্য করতে পারে না। যে কোনো মূল্যেই হোক বাজারে পণ্য বিক্রয় সচল রাখতেই হবে। ইহুদিরা প্রথম ব্যবসায়িক কাজে বিজ্ঞাপন প্রথার সংযোজন করে। দোকানের অবস্থান, পণ্যের বিবরণ, মূল্যের পরিমাণ ইত্যাদি কাগজে লিখে বিভিন্ন জায়গায় পোস্টারিং এর ধারণা তারাই বাজারে নিয়ে আসে। বিজ্ঞাপনের মাধ্যমে তারা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করত, যেন প্রয়োজনের সময় অর্থ সাহায্য পাওয়া যায়। অসাধু ও অনৈতিক উপায়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া তাদের কাছে ছেলে খেলার মতো। অথচ জেন্টাইলরা কাউকে ঠকিয়ে বাণিজ্য করাকে আত্মসম্মান বোধ বিসর্জন দেওয়া মনে করত, কারণ ধরা পড়লে তার জন্য অসহনীয় অপমান অপেক্ষা করত। আশা করি এবার বুঝতে কষ্ট হচ্ছে না কেন এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের অসংখ্যবার নির্বাসিত হতে 1100 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ থেকে তাদের নির্বাসনের একটি সংক্ষিপ্ত ছক নিচে উল্লেখ করা হলো। ইংল্যান্ডে তারা নির্বাসিত হয় 1290 সালে, পর্তুগালে 1497 সালে, স্পেনে 1492 সালে, ফ্রান্সে তারা 4 বার নির্বাসিত হয়ে 1182 সাল থেকে 1394 সাল পর্যন্ত 4 বার তারা নির্বাসিত হয়। জার্মানিতে 1348 থেকে 1551 পর্যন্ত তারা 3 বার নির্বাসিত হয়। সার্ডিনিয়া 1492 সাল, লিথুনিয়াতে তারা 1445 সালে একবার নির্বাসিত এবং পরবর্তীতে আবার 1495 সালে, ডসলিসিয়াতে 1159 থেকে 1494, অস্ট্রিয়াতে 1421 সালে, হাঙ্গেরিতে 1339 থেকে 49 থেকে 1360, নেপোলিস থেকে 1541, ক্রিমাতে 1016 থেকে 1350 সালে তারা নির্বাসিত হয়েছিল। তবে একবিংশ শতাব্দীর এ যুগে তাদের নতুন করে নির্বাসিত করবে এমন ক্ষমতা কোনো রাষ্ট্রেরই নেই। মূলত তারা এই ক্ষমতা কেড়ে নিয়েছে। আজ তারা ঠিক ততটাই ক্ষমতাধর যতটা বাইবেলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ফেডারেল রিজার্ভ সিস্টেম তথা বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তার পৃথিবীর সব সম্পদ শুষে খাচ্ছে। মানুষ যদি জানতো কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কাজ করে এবং রাষ্ট্রীয় অর্থব্যবস্থা নিয়ন্ত্রণের নামে তারা কি করছে, তাহলে আগামীকাল সকালেই মহাসড়কের গণঝড় বের হয়ে যেত। যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে পৃথিবীর প্রত্যেক পয়গম্বর নিষিদ্ধ করে গেছেন, তাই আজ ইহুদিরা পৃথিবীর সব অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, এই রাজকীয় ক্ষমতা কখন নিউ ইয়র্ক থেকে জেরুজালেমে স্থানান্তরিত হয়, যেমনটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে, তার আর তখনই বুঝতে হবে পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এসেছে। অ্যান্টিসেমিটিজম কি? কোনো অপরাধী কখনোই চায় না তার অন্ধকার জীবনের ইতিহাস সাধারণ মানুষের সামনে ফাঁস হয়ে যাক। তাকে নিয়ে পত্রপত্রিকা নেতিবাচক কিছু লেখা হোক এবং আইন বিভাগ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুক। সে চায় পৃথিবীর সব সম্পদ একাই ভোগ করবে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারবে না তার বিরুদ্ধে, যেন কেউ নেতিবাচক কিছু লিখতে না পারে। সেজন্য পত্রিকা প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে কিনে নেয়, আবার সম্পদের লোভ দেখিয়ে পুরো প্রশাসনকে নিজের পকেটে পুরে রাখে। এভাবে সে সমাজে ভিআইপির মর্যাদা পেতে শুরু করে। তার নিরাপত্তা নিশ্চিত করাই যেন আইন বিভাগের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। এভাবে জন্ম নেয় নতুন সব গডফাদার, যারা সুরক্ষা বলয়ের মধ্য থেকে একসময় শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে। তারা এতটাই ক্ষমতাধর হয়ে ওঠে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানকে অন্তত কয়েকবার ভাবতে হয়। আর যখন কোনো সাহসী ব্যক্তি তথ্য প্রমাণ সহ ওই অপরাধীদের অন্ধকার জীবনের ইতিহাস ফাঁস করার চেষ্টা করে, তখন সমাজের চতুর্দিক থেকে একের পর এক বিদ্রুপাত্মক সমালোচনা আসা শুরু করে। যেহেতু সংবাদ সংস্থাগুলো আগেই বিক্রি হয়ে গেছে, তাই মনিবের সম্মান রক্ষা তারা
উঠে পড়ে লেগে যায়। তারা সেই সাহসী ব্যক্তিকে একের পর এক মন গড়া অভিযোগ ফাঁসাতে শুরু করে। মূলত কিছু পূর্ব পরিকল্পিত কৌশল প্রতিটি সংবাদ প্রতিষ্ঠানই তৈরি করে রাখে, যেন উদ্ভূত প্রতিটি পরিস্থিতি তৎক্ষণাৎ মোকাবেলা করা সম্ভব হয়। সাহসী সেই ব্যক্তিটি যে তথ্য উপস্থাপন করুক না কেন, বিক্রি হয়ে যাওয়া সংবাদ প্রতিষ্ঠানগুলো তার সকল প্রচেষ্টাকে পণ্ড করে দিতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে একসময় সাধারণ মানুষ গডফাদারদের বিরুদ্ধে কথা বলার ন্যূনতম সাহসটুকু হারিয়ে ফেলে। জরাজীর্ণ ও বিভিন্ন কুসংস্কার সাধারণ মানুষকে আচ্ছন্ন করে রাখে। সবাই ভাবে এদের নিয়ে কথা না বলাই ভালো। কথা বলতে গেলে না জানি কোনো মিথ্যা অপবাদে দোষী হতে হয়। ফলে গডফাদাররা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। সাংবাদিকতা শিল্পের ওপর নাওম চমস্কি তার স্বরচিত বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উপরের উদাহরণ আজকের সাম্রাজ্যবাদী ইহুদিদের সাথে মিলে যায়। মানুষ যেন তাদের বিরুদ্ধে এক হতে না পারে, সেজন্য তারা স্বাধীন তথ্য প্রবাহের উপর আঘাত এনেছে। ভয় ও কুসংস্কারের রাজত্ব কায়েম করতে তারা অ্যান্টিসেমিটিজম ধারণার জন্ম দিয়েছে। বিষয়টি যে নতুন কিছু তা নয়। আন্তর্জাতিক সাংবাদিকতা শিল্পে এটি বহুল ব্যবহৃত আলোচিত একটি বিষয়। ইসরায়েল সম্পর্কিত অনেক ইস্যুতে আজ এই শব্দটি ব্যবহার হচ্ছে, যদিও এর প্রথম ব্যবহার হয়েছিল 1879 সালে জার্মানিতে। তবে অধিকাংশের কাছে এই শব্দকে নতুন বলে মনে হতে পারে। ইহুদিদের বিরুদ্ধে যে কোনো ধরনের নেতিবাচক ধারণা পোষণ করাকে অ্যান্টিসেমিটিজম বলা হয়। আর যে ব্যক্তি তাদের বিরুদ্ধে এই ধারণা পোষণ করে তাকে বলা হয় অ্যান্টিসেমাইট। আপনি সত্য না মিথ্যা বলছেন তা এখানে বিবেচ্য বিষয় নয়। প্যালেস্টাইন আরবদের অধিকার নিয়ে কথা বলুন, বলশেভিক বিপ্লবী তাদের গণহত্যার কথা বলুন, ব্যাংকিং ব্যবস্থায় তাদের ষড়যন্ত্রের কথা বলুন, চলচ্চিত্র শিল্পে তাদের অশ্লীলতার কথা বলুন, বিশ্বযুদ্ধে তাদের ষড়যন্ত্রের কথা বলুন, শিক্ষা ব্যবস্থায় তাদের ষড়যন্ত্রের কথা বলুন, ধর্ম প্রচারের নামে রাবাইদের বিভ্রান্তি ছড়ানোর কথা বলুন, অনুসন্ধানী কোনো রিপোর্টে তাদের জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করুন, তবে মনে রাখুন এই জাতীয় কোনো একটি কাজ করছেন তো আপনার ওপর অ্যান্টিসেমাইট লেবেল ছাপিয়ে দেওয়া হবে। এশিয়া বা আফ্রিকায় এই বিষয়টি খুব একটা প্রচলন না থাকলেও ইউরোপ আমেরিকায় এটি রীতিমতো হইচইয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক দপ্তরে সবচেয়ে উচ্চ পদ থেকে নিম্ন পদ পর্যন্ত সবাই এই সম্পর্কে অবগত। গত 100 বছরের ইতিহাস ভালোভাবে পর্যালোচনা করলে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি অ্যান্টিসেমাইট হয়েও আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন। প্রতিটি দেশে কিছু রাজনৈতিক আঁতুড়ঘর থাকে যেখানে নতুন নতুন রাজনীতিবিদদের জন্ম হয়। শুনে অবাক হবেন, বিশ্বের অধিকাংশ রাজনৈতিক আঁতুড়ঘরগুলোকে তারা একটি চেইন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। ফলে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের বিরুদ্ধে কেউই কথা বলবে না। তাদের মূল লক্ষ্য জেরুজালেম। তারা জানে 1000 বছরের পুরনো এই ভূমিকে পুনরায় ইসরায়েলের রাজধানী করা অতটা সহজ নয়। যে কোনো মুহূর্তে আক্রমণের আশঙ্কা তাদের সব সময় বিচলিত করে রাখে। তারা ভৌগোলিক সীমারেখায় ফাটল সৃষ্টি করে অসংখ্য নতুন রাষ্ট্র তৈরির ইন্ধন জুগিয়েছে। জাতীয়তাবাদ প্রতিষ্ঠান নামে এক দেশের সাথে অপর দেশের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। ধরুন, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইউরোপের কয়েকটি দেশ তাদের পার্লামেন্টে ইসরায়েল বিরোধী আইন পাশ করল। এবার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতে তারা নিজেদের অতীত নির্যাতনের ইতিহাস এমনভাবে উপস্থাপন করতে শুরু করবে যেন মানুষের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। কবে কোন হলোকাস্টে 15 বছরের এক কিশোরী শত্রু বাহিনীর নির্মম নির্যাতনের মৃত্যুবরণ করেছে তা নিয়ে পত্রপত্রিকায় কলম ছাপানো শুরু হবে। ব্যাবিলন সেনাপতি নেবুচাঁদনেজারের যুগ থেকে আজ পর্যন্ত তারা যত নিপীড়নের শিকার হয়েছে তা নিয়ে একের পর এক প্রামাণ্য চিত্র তুলে ধরা হবে। সবশেষে সমাপ্তি টানবে এই বলে যে জাতি হাজার বছরের নির্যাতন সহ্য করে একবিংশ শতাব্দীতে পুনরায় মাথা তুলে দাঁড়ানোর সাহস ফিরে পেয়েছে, তাদের প্রতি ইউরোপিয়ান দেশগুলোর এমন অ্যান্টিসেমিটিক মনোভাব বিশ্ববাসীকে হতাশ করেছে। এ নিয়ে ইহুদিরা টকশোর আয়োজন করবে যেখানে তাদেরই নিয়োগপ্রাপ্ত এজেন্টরা প্রতিনিধিত্ব করবে। এমন সব যুক্তি উপস্থাপন করবে যা শ্রোতা সমাজের মগজ ধোলাই করে ছাড়বে। তারা বুঝিয়ে ছাড়বে তাদের উপর ঘটে যাওয়া নির্যাতনগুলোই ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ও হৃদয় বিদারক। তাদের প্রতিটি জীবন খুবই মূল্যবান। কেবল আত্মরক্ষা করতেই তারা গাজায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা করছে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং যারা তাদের পক্ষ নিয়ে পার্লামেন্টে আইন পাশ করেছে তারা উভয়ই অ্যান্টিসেমাইট। এমনকি সেই ফেরাউন
যার হাতে বনি ইসরায়েলের হাজারো শিশুপুত্র নিহত হয়েছে সেও ছিল অ্যান্টিসেমাইট। তাদের প্রচেষ্টা ইতিমধ্যে সফলও হয়েছে। আজ আন্তর্জাতিক মহলগুলোতে ইহুদিদের নিয়ে তেমন কোনো আলোচনা হয় না, সবাই তাদের পাশ কাটিয়ে চলার পথ অবলম্বন করে। প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে তারা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তা আজ পুরো বিশ্বে কায়েম হয়ে গেছে। ব্যক্তিগতভাবে একটি বা দুটি মহল ইহুদিদের নিয়ে আলোচনা করলেও সামগ্রিকভাবে বড় কোনো মহল তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করে না। পৃথিবীর বড় বড় শহরগুলোতে আজ ষড়যন্ত্রের আভাস পাচ্ছে। চারদিকে বারুদের গন্ধ, আরেকটি বিশ্বযুদ্ধ যেন পৃথিবীর দরজায় টোকা দিয়ে যাচ্ছে। কিন্তু কবে, কখন, কোথা থেকে এই যুদ্ধ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইহুদিরা চায় না চূড়ান্ত মঞ্চ তৈরির পূর্বে বিশ্ববাসীর নিকট থেকে তাদের ষড়যন্ত্র ফাঁস হোক, কারণ এটাই একমাত্র ইস্যু যা পুরো জেন্টাইল বাহিনীকে ইহুদিদের বিরুদ্ধে এক করে তুলতে পারে। অ্যান্টিসেমিটিজমকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, কোনো রকম বাস বিচার ছাড়াই ইহুদিদের অপছন্দ করা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের ব্যাপারে খুব সীমিত জ্ঞান রয়েছে এমন মানুষদের মনেই কেবল এই জাতীয় মনোভাব লক্ষ্য করা যায়। এমন অনেকে আছেন, যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন তাদের ঘৃণা করেন, তবে সে ব্যক্তির এর গঠনমূলক কোনো উত্তর দিতে পারবে না। 2, ইহুদিদের প্রতি ঘৃণা বা শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। অপছন্দ করা আর শত্রুতা পোষণ কখনো এক বিষয় নয়। যেমন চায়ের সাথে দুধ মেশানোকে অপছন্দ করতে পারেন, কিন্তু তার মানে এই নয় আপনি দুধ ঘৃণা করেন। 3, ইহুদিদের বিরুদ্ধে সাধারণ মানুষের সংঘাতমূলক মনোভাব তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এ পর্যায়ে মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, যার দরুন তাদের উপর পৈশাচিক অত্যাচার নেমে আসে। অভ্যাসগত কারণে অ্যান্টিসেমিটিজম আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মানুষ পুনরায় তাদের বিরুদ্ধে এক হতে শুরু করেছে। তবে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে পুরো পৃথিবীকে বিভক্ত করতে সক্ষম হয়েছে বলে এই একতা চূড়ান্ত রূপ লাভ করতে পারছে না। তারা জানে সংখ্যায় অল্প হয়েও বিশাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার একমাত্র সূত্র ডিভাইড অ্যান্ড রোল। তারা যে কেবল আলাদা আলাদা ভূরাষ্ট্র তৈরি করেছে তা নয়, বরং গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন মতবাদের বীজ ছড়িয়ে প্রতিটি দেশের জন্ম দিয়েছে অসংখ্য রাজনৈতিক দল। এরা প্রতিনিয়ত ক্ষমতার লোভে একে অপরের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। যে চাকার উপর ভর করে আপনি গন্তব্যে পৌঁছাবেন, সে চাকাতেই যদি ঘৃণা থাকে তবে আর গন্তব্যে পৌঁছাতে হবে না।